আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের ভিডিও থেকে আমাদের দ্বিতীয় অধ্যায় শুরু হতে যাচ্ছে এবং দ্বিতীয় অধ্যায়ে আসলে আমরা কোন বিষয়গুলো পড়ব সেটা চলো দেখে আসি। দ্বিতীয় অধ্যায় হচ্ছে যে নাম বা দ্বিতীয় অধ্যায়ের যে টাইটেল সেটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্কিং। এখন এখানে যে বিষয়গুলো আমরা পড়ব আসলে বিষয়টা এরকম, খুব সহজভাবে যদি আমরা বলি যে আমাদের মাঝে যে তথ্যগুলো আমরা দেখি সেই তথ্যগুলো আসলে আমরা কিভাবে পাই, সেটা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা অন্য মোবাইলে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে আসলে কিভাবে পাঠানো হয়, কোন মাধ্যমে এটাকে পাঠানো হয়, তার যাবতীয় বিষয়গুলো এই চ্যাপ্টারে বা এই অধ্যায়ে আমরা শিখব। তো চলো আমরা দেখে আসি এই অধ্যায়ে আসলে আমরা কোন বিষয়গুলো শিখব। এখানে দেখো দেওয়া আছে যে কিছু ভূমিকামূলক কিছু কথাবার্তা দেওয়া আছে, তোমরা এগুলো এখান থেকে দেখে নেবে। এবং এখানে কিছু শব্দ আছে, মানে কিওয়ার্ড বা মেইন যে ফোকাস সেই শব্দগুলো এখানে দেওয়া আছে, যেমন ব্যান্ডউইথ, সিনক্রোনাইজেশন, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, অপটিক্যাল ফাইবার, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, সেলুলার ফোন, রোমিং, ক্লাউড কম্পিউটিং। এগুলো সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা আছে, আমরা পরে এগুলো সম্পর্কে জানবো। মানে এই অধ্যায়ের মধ্যে যেহেতু অনেক কিছু আছে, যেমন এখানে দেখো এখানে পাঠের মধ্যে পাঠ 15 পর্যন্ত আছে, মানে 15টি পাঠ আছে। তো পার্ট 1-2 আছে হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও ব্যান্ডউইথ, তারপরে পার্ট 3-4 ডেটা ট্রান্সমিশন মেথডও, ডেটা ট্রান্সমিশন মোড, অনেক কিছু এরকম আছে। এবং এই অধ্যায়ের যে পার্টগুলো, মানে এই যে এতগুলো পাঠ পড়ে আমরা আসলে কী কী বিষয় শিখবো সেটা আসলে জানি। চলো, প্রথমত কমিউনিকেশন সিস্টেমের ধারণা, এরপরে ডেটা কমিউনিকেশনের ধারণা, ডেটা কমিউনিকেশন প্রক্রিয়া, এরপরে আছে হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোডের শ্রেণীবিন্যাস, ডেটা কমিউনিকেশন মাধ্যমসমূহের মধ্যে তুলনা, ডেটা কমিউনিকেশনে অপটিক্যাল ফাইবারের গুরুত্ব, ওয়্যারলেস কমিউনিকেশনের বিভিন্ন মাধ্যমসমূহ, বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোনের ডেটা কমিউনিকেশন পদ্ধতি, এরপরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে ওয়্যারলেস কমিউনিকেশনের প্রয়োজনীয়তা, এরপরে নেটওয়ার্কের ধারণা, নেটওয়ার্কের গুরুত্ব, নেটওয়ার্কের কার্যাবলী, বিভিন্ন রকমের নেটওয়ার্ক টপোলজি, এবং শেষে ক্লাউড কম্পিউটিং এবং ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা। তো চলো আমরা একেবারে পার্ট 1 থেকে শুরু করি, মানে কমিউনিকেশন সিস্টেমের ধারণা আমরা নিয়ে আসি এবং কমিউনিকেশন সিস্টেম এবং ব্যান্ডউইথ সম্পর্কে আমরা জানি। ওকে, আচ্ছা, তো কমিউনিকেশন সিস্টেম জিনিসটা কি? কমিউনিকেশন সিস্টেমটা হচ্ছে খুব সহজভাবে, যেটা একটু আগে বলেছি, সেটা হচ্ছে যে আমরা যে উপায়ে বা যে পদ্ধতিতে তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা একটি ডিভাইস থেকে অন্য একটি ডিভাইসে, মানে এক মোবাইল থেকে অন্য মোবাইলে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে নির্দিষ্ট যে চ্যানেলের মাধ্যমে আমরা সেটাকে পাঠাই বা স্থানান্তর করি এবং সেই তথ্য সংগ্রহ করে ব্যবহার করতে পারি, তাকেই কমিউনিকেশন সিস্টেম বলে। তার মানে আমরা যে তথ্যগুলো পাই সেটা কিন্তু একটা কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে আমাদের কাছে আসে, এই বিষয়গুলো এখানে বলা হচ্ছে। যেমন আরও সহজভাবে আমরা বলতে পারি সেটা হচ্ছে যে আমরা এখন কি ব্যবহার করি, আমরা ওয়াইফাই ব্যবহার করি, মানে ব্রডব্যান্ড ব্যবহার করি, বা ওয়াইফাই বা মোবাইল ডাটা, বা কম্পিউটারে যে নেটওয়ার্কিং সিস্টেম, মানে মনে করো যে একটি অফিসে 10টি কম্পিউটার আছে বা 50টি আছে, তো 50টি কম্পিউটারকে নেটওয়ার্কিং করা আছে, তার মানে কি হচ্ছে, এটাই একটা কমিউনিকেশন সিস্টেম। তো যখন নেটওয়ার্কিং করা থাকে তখন 1 নম্বর কম্পিউটারে যে ফাইল আছে 10 নম্বর কম্পিউটারেও কিন্তু সেই ফাইলটা পাওয়া যাবে, মানে ব্যবহার করা যাবে। তো এটাই হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। আচ্ছা, আরও অনেক কিছু আছে এখানে, ব্যান্ডউইথ, সিগন্যাল, হ্যাঁ, ওয়াইফাই দেখবো আমরা। আচ্ছা চলো আমরা এখানে কি বলা হয়েছে সেটা একটু দেখি। বর্তমানে যোগাযোগ বা কমিউনিকেশন আমাদের জীবনে এমনভাবে জড়িয়ে গিয়েছে যে এর যুগান্তকারী ফলাফল আমরা আমাদের চারদিকে খুব সহজেই অনুধাবন মানে বুঝতে পারি বা অনুভব করতে পারি। ফ্যাক্স, ফোন, সংবাদপত্র, টেলিভিশন, মোবাইল ফোন, কম্পিউটার এবং তার সাথে দ্রুতগতির ইন্টারনেট এমনভাবে ছড়িয়ে গেছে যে যে কোনো মুহূর্তেই এসবের সাহায্যে পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা যোগাযোগ করতে পারছি, এটা সত্য। তোমরা ফ্যাক্স এখন আসলে জানো না, ফ্যাক্স এখন বেশি চলে না, আগে ফ্যাক্স চলতো। এখন ফোন, পত্রিকা, টেলিভিশন, মোবাইল ফোন, ইন্টারনেট, কম্পিউটার, অ্যান্ড্রয়েড ফোন, এগুলোর মাধ্যমে
অনেক কিছু আমরা খুব সহজে জানতে পারি। আচ্ছা, কমিউনিকেশন সিস্টেম বা যোগাযোগ ব্যবস্থা বোঝার আগে কমিউনিকেশন এবং সিস্টেম এই দুটি শব্দ আগে ভালো করে বুঝি আমরা। চলো, কমিউনিকেশন শব্দটি ল্যাটিনি শব্দ কমিউনিকেয়ার থেকে এসেছে, যার অর্থ হচ্ছে টু শেয়ার মানে আদান প্রদান। টু শেয়ার মানে আদান প্রদান। কমিউনিকেশন শব্দটির অর্থ হলো বাংলা অর্থ যোগাযোগ। এখন কার সাথে কার যোগাযোগ? মানুষের সাথে মানুষের, নাকি যন্ত্রের সাথে যন্ত্রের? প্রকৃতপক্ষে যন্ত্র বা ডিভাইস ব্যবহার করে মানুষের সাথে মানুষের যোগাযোগই হচ্ছে কমিউনিকেশন। মানে কি হচ্ছে জিনিসটা? যন্ত্র বা ডিভাইস ব্যবহার করে মানুষের সাথে মানুষের যোগাযোগ। তার মানে এখানে যেটা বোঝানো হচ্ছে, যদিও যোগাযোগ বলতে আমরা যখন একজন মানুষ আরেকজনের সাথে কথা বলি সেটাও যোগাযোগ, আবার যখন যন্ত্রের সাথে যন্ত্রগুলোকে কানেক্ট করা হয় বা সংযোগ দেওয়া হয় সেটাও এক ধরনের যোগাযোগ হিসেবে কাজ করে। যেহেতু এটা আইসিটি প্রযুক্তির কথা হবে, তো এই জন্য আমরা হচ্ছে যন্ত্রের সাথে যন্ত্র বা ডিভাইস ব্যবহার করে মানুষের সাথে যে যোগাযোগের ব্যবস্থাটা বা মানুষের সাথে যোগাযোগের যে সিস্টেম সেটাকে আমরা হচ্ছে বলবো। যেমন হচ্ছে আমরা টেলিফোনের মাধ্যমে কথা বলি, মোবাইলের মাধ্যমে কথা বলি, তাই না? তারপর আমাদের ওয়াইফাইয়ের যে লাইনগুলো মানে ব্রডব্যান্ডের লাইনগুলো সেগুলো হচ্ছে ফাইবার অপটিক্স কেবলের মাধ্যমে আসে। তারপরে আরও আছে রেডিও ওয়েভ বা মাইক্রোওয়েভ, এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন রকমের কিছু জানতে পারি, শিখতে পারি, মানে আমাদের কানে সেগুলো আসে, আমরা সেগুলো বুঝতে পারি। আচ্ছা, আবার আমরা যদি টিভির কথা বলি, টিভিতেও কিন্তু এক ধরনের ব্যান্ডউইডথ ব্যবহার করা হয় এবং এক ধরনের হচ্ছে তরঙ্গের মাধ্যমে সেটা আমরা দেখতে পারি এবং শুনতে পারি। তাহলে কমিউনিকেশন সিস্টেম এর সংজ্ঞার কথা যদি বলি, মনে রাখবে যে পদ্ধতিতে আমরা কোনো উপাত্তকে কী করি, মানে তথ্য বা উপাত্ত আর কি, এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে নির্দিষ্ট কোনো চ্যানেলের মাধ্যমে স্থানান্তরিত করি, মানে পাঠাই, এবং সেই তথ্য সংগ্রহ করতে পারি, ব্যবহার করতে পারি, তাকে কমিউনিকেশন সিস্টেম বলে। যেমন আমরা কম্পিউটার, মোবাইল এগুলোর কথা বলেছি। এখন আসো কমিউনিকেশন প্রসেস বা যোগাযোগ প্রক্রিয়াটা কিভাবে এটা হয়। যে আমরা তো মূলত যন্ত্র থেকে মানুষে কিভাবে তথ্যগুলো আসে সেটা সম্পর্কে জানছি, তাই না? তো যন্ত্র থেকে মানুষে আসবে, মনে করো, হ্যাঁ, যন্ত্র থেকে সেটা মানুষে আসবে, মানে কম্পিউটার থেকে সেটা মানুষ কিভাবে ব্যবহার করবে সেই যোগাযোগ প্রক্রিয়াকে বলা হচ্ছে যে মেসেজ সিগন্যাল উৎপন্ন করা। যেমন হচ্ছে কথা বা কথন, সঙ্গীত, চিত্র অথবা কম্পিউটার উপাত্ত। আচ্ছা, এটা উৎপন্ন করা, এটা হচ্ছে প্রথম যোগাযোগ প্রক্রিয়ার প্রথম। এরপরে মেসেজ সিগন্যাল যা প্রেরণ করতে হবে তা সূক্ষ্ম মাপের চিহ্ন দিয়ে, যেমন ইলেকট্রিক বা ভিজুয়াল সিগন্যালের মাধ্যমে বিবৃত করা। তার মানে আমরা যেটা পাঠাতে চাই সেটা ইলেকট্রিক বা ভিজুয়াল সিগন্যালের মাধ্যমে আমাদের বিবৃত মানে বলতে হবে বা ওটাকে ব্যাখ্যা করতে হবে, যেটাকে এনকোড বা ডিকোড বলা হয়ে থাকে। আচ্ছা, তথ্য প্রেরণে ব্যবহৃত মাধ্যমের মানে মিডিয়াম, যেটা মাধ্যমিত মিডিয়াম, উপযুক্ত করে একটি মানানসই আকৃতিতে চিহ্নগুলো এনকোড করা। এনকোড মানে হচ্ছে আমরা এনকোড করলাম এবং তারপরে যার কাছে পাঠাবো সে ডিকোড করে সেটাকে ব্যবহার করবে, বা ডিকোড করার পরে সে সেটাকে ব্যবহার করতে পারবে। এরপরে কাঙ্ক্ষিত গন্তব্যে মানে ডেস্টিনেশন, গন্তব্য, এনকোডের চিহ্নগুলো প্রেরণ করা। এই যে এটা প্রেরণ করা আর কি, এনকোডের চিহ্নগুলো। এরপরে ডিকোডিংয়ের মাধ্যমে মূল চিহ্ন পুনরুৎপাদন করা, অরিজিনাল সিম্বলগুলোকে রিপ্রোডিউস করা। আচ্ছা, এরপরে মূল মেসেজ সিগন্যাল পুনরুৎপাদনের পর মানে আবার উৎপাদনের পর এটি পুরোপুরি প্রেরণকৃত মেসেজ সিগন্যালের ন্যায় থাকে না, যেহেতু এটা একটা চ্যানেলের মধ্য দিয়ে আসে। এই অসমতা যোগাযোগ ব্যবস্থার অপূর্ণতার উপস্থিতির কারণে হয়, তবে এই অপূর্ণতার পরিমাণ অবশ্যই নিরূপণযোগ্য হতে হবে। মানে বিষয়টা হচ্ছে এরকম, মনে করো যে আমরা যে ব্রডব্যান্ড লাইন ব্যবহার করি ইন্টারনেটের জন্য, তো ওই ব্রডব্যান্ডে আমরা যখন কোনো তথ্যকে অ্যাক্সেস করি, হ্যাঁ, ওই তথ্য কিন্তু এভাবেই আমাদের সামনে আসে। আমরা মনে করো গুগলে গিয়ে কোনো কিছু সার্চ করলাম, তো আমরা যখন সেটাকে সার্চ করব তখন কি হচ্ছে, সেটা এনকোড হয়ে আমাদের কাছে আসছে, ডেস্টিনেশনে পৌঁছাচ্ছে ডিকোডিংয়ের মাধ্যমে। আমরা এটা একটা প্রসেস, এই প্রসেস আসলে দেখা যায় না, এটা হচ্ছে আমাদের এমনি মানে পড়ে বুঝতে হবে। আচ্ছা, এটা হচ্ছে মানে সাইন্টিফিক একটা প্রসেস, এটা হচ্ছে বিশাল ব্যাপার আর কি, যাকে বলে তোমরা প্রসেসটা জেনে রাখো যে এইভাবে ডিকোড করে তারপরে কী হয় আমরা সেটাকে ব্যবহার করতে পারি। আচ্ছা, তো এই জন্য দেখবে তোমরা যে মাঝে মাঝে আমাদের ইন্টারনেট স্লো হয়ে যায়, কোনো ওয়েবসাইট ওপেন হয় না বা আমরা কোনো কিছু তখন ওপেন করতে পারি না। আচ্ছা, তো এইভাবেই হচ্ছে যে আমাদের যে কমিউনিকেশন প্রসেস বা যোগাযোগের প্রক্রিয়া আইসিটির ক্ষেত্রে সেটা হয়ে থাকে। আচ্ছা,
এখানে দেখো একটা ছবি দেওয়া আছে যে সাধারণভাবে কমিউনিকেশন প্রক্রিয়াটা কি হয়। হ্যাঁ, এখানে দেখো এই যে এখানে যেটা দেওয়া আছে কমিউনিকেশন সিস্টেম ফ্রেমওয়ার্কে, এখানে সোর্স, এখানে ট্রান্সমিটার, তারপরে এখানে মিডিয়ামের মাধ্যমে সুইচিং অ্যান্ড রুটিং, তারপরে মিডিয়াম রিসিভার, আবার ডেস্টিনেশন, রিসিভ করলো ডেস্টিনেশনে পৌঁছে গেল। হ্যাঁ, এই হচ্ছে প্রসেসের বিষয়টা, মানে এইভাবে জিনিসটা হচ্ছে চলে। আচ্ছা, এরপরে চলো আমরা দেখি কমিউনিকেশন সিস্টেম তথ্য ও যোগাযোগ ব্যবস্থা অর্থবহ করার জন্য নিম্নলিখিত কাজ করতে হয়। মানে কমিউনিকেশন সিস্টেমের তথ্য ও যোগাযোগ ব্যবস্থাকে অর্থবহ করার জন্য কী কী কাজ করতে হয়? উৎস এবং গন্তব্যের ঠিকানা ঠিক করা, মানে হচ্ছে যে তথ্যটা কোথায় পাওয়া যাবে বা কোথায় আছে এবং কোথায় যাবে সেটা ঠিক করা। তারপর ডেটা পাঠানোর সঠিক পথ নির্ণয়, কোন পথে ডেটাটা যাবে। তারপরে হচ্ছে মানে যাবে বলতে ইউজারের কাছে যাবে। ডেটার নিরাপত্তা নির্ধারণ করা। তারপরে ডেটা পাঠানোতে কোনো ভুল থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে নির্ণয় করা এবং সঠিকভাবে প্রেরণ করা। এরপরে ট্রান্সমিশনের সময় ডেটা যাতে হারিয়ে না যায় সেজন্য ডেটা আদান প্রদানের সময় সমন্বয় সাধন করা এবং কোনো একটি ডেটা বা ইনফরমেশন হারিয়ে গেলে তা পুনরুদ্ধার করা। আচ্ছা, ডেটার সমূহকে মেসেজের আকারে পাঠানোর জন্য কাঠামো নির্ধারণ করা এবং ট্রান্সমিশন সিস্টেমের বিভিন্ন যন্ত্রপাতির ব্যবস্থাপনা। আচ্ছা, তার মানে কোনো একটি বিষয়কে অর্থবহ করার জন্য এই বিষয়গুলো আমাদের হচ্ছে মাথায় রাখতে হয়। এরপরে আসো ডেটা কমিউনিকেশন সম্পর্কে আমরা জানি। ডেটা কমিউনিকেশনটা কি? কোনো ডেটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিংবা একটি ডিভাইস থেকে অন্য একটি ডিভাইসে অথবা একজনের ডেটা অন্য সবার নিকট স্থানান্তরের প্রক্রিয়া হলো ডেটা কমিউনিকেশন। তার মানে আরেকজনের কাছে আমরা আমাদের যে ডেটা আছে সেটা আমরা পাঠাবো বা তাকে আমরা অ্যাক্সেস দেব। আচ্ছা, ডেটা কমিউনিকেশনের করার জন্য বা ডেটা কমিউনিকেটিংয়ের জন্য কমিউনিকেটিং ডিভাইসগুলো অবশ্যই হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে গঠিত হতে হয়। প্রধানত তিনটি বৈশিষ্ট্য থাকে, এই তিনটি বৈশিষ্ট্যের উপর ডেটা কমিউনিকেশন সিস্টেমের কার্যকারিতা নির্ভর করে। তো তিনটি বৈশিষ্ট্য কী কী? ডেলিভারি, সিস্টেমকে অবশ্যই ঠিক প্রান্তে ডেটা ডেলিভারি করতে হবে। অ্যাকিউরেসি, সিস্টেমকে অবশ্যই সঠিকভাবে ডেলিভারি করতে হবে। টাইমলিনেস, সেটা হচ্ছে যে সিস্টেমকে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যেই ডেলিভারি করতে হবে। আচ্ছা, তাহলে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে আমাদের যে কম্পিউটার থেকে বা একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে আমরা যে তথ্যগুলোকে পাঠিয়ে থাকি সেটাই হচ্ছে ডেটা কমিউনিকেশন। তো এটা তিনটি বৈশিষ্ট্য এর উপর ভিত্তি করে, ডেলিভারি, অ্যাকিউরেসি এবং টাইমলিনেস। আচ্ছা, এখন ডেটা কমিউনিকেশনের মৌলিক বিষয় সম্পর্কে জানি আমরা। চলো, ডেটা কমিউনিকেশনের মৌলিক বিষয় কি? ডেটা কমিউনিকেশন সিস্টেমে সাধারণত পাঁচটি উপাদান নিয়ে গঠিত হয়। হ্যাঁ, পাঁচটি উপাদান কী কী দেখো। প্রথমত হচ্ছে মেসেজ। তার মানে আমরা এখন শিখছি যে ডেটা কমিউনিকেশনের মৌলিক বিষয়। প্রথম হচ্ছে মেসেজ। মেসেজ মানে হচ্ছে যেটা পাঠানো হয়। কি পাঠানো হয়? যেমন কোনো ছবি বা টেক্সট বা অডিও, সাউন্ড বা ভিডিও বা পিডিএফ, এগুলোই তো পাঠানো হয়। তো মনে করো এগুলো হচ্ছে মেসেজ। এরপরে প্রেরক হচ্ছে ডিভাইস থেকে ডেটা পাঠানো হয়। বিভিন্ন ধরনের প্রেরক ডিভাইস হতে পারে, যেমন কম্পিউটার হতে পারে, টেলিফোন হতে পারে, মোবাইল হতে পারে। এগুলো থেকে পাঠানো হয় অমুক মেসেজ আর কি। হ্যাঁ, মানে এগুলো। তারপরে মাধ্যমটা হচ্ছে পাথ, মানে ফিজিক্যাল অর ওয়্যারলেস, মানে হচ্ছে যে কীভাবে আমি পাঠাচ্ছি। যার মাধ্যমে কি প্রেরক ডিভাইস থেকে, মানে এই যে প্রেরক ছিল, যে প্রেরক মানে সেন্ডার ছিল, সেই সেন্ডার থেকে প্রাপক ডিভাইসে পাঠানো হয়। মানে প্রাপক বলতে যে পাবে, যেমন টুইস্টেড পেয়ার কেবলের কথা বলতে পারি, কোএক্সিয়াল কেবলের কথা বলতে পারি, ফাইবার অপটিক কেবল বলতে পারি, ওয়্যারলেসের মাধ্যমে হতে পারে এগুলো। প্রাপক কি? প্রাপকটা হচ্ছে প্রেরক যা পাঠাবে সেটা হচ্ছে প্রাপক গ্রহণ করে, মানে রিসিভার। বিভিন্ন ধরনের প্রাপক ডিভাইস হতে পারে, যেমন কম্পিউটার হতে পারে, টেলিফোন হতে পারে, মোবাইলও হতে পারে প্রাপক। হ্যাঁ, তার মানে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে বারবারই আমরা একটা কথা বলি যে এক কম্পিউটার থেকে বা একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য স্থানান্তর করা বা তথ্য আদান প্রদান করা। ওকে, আমরা রিসিভার সম্পর্কে জানলাম। এরপরে আমরা জানি প্রোটোকলটা কি? প্রোটোকল মানে হচ্ছে তথ্য আদান প্রদানের যে নিয়মকানুন আছে, যা আসলে সফটওয়্যার আকারে থাকে, তাকেই বলা হয় প্রোটোকল। এই যে প্রোটোকলগুলো সেগুলো নির্ভুল এবং দক্ষতার সাথে ডেটা ট্রান্সমিশন করার জন্য কমিউনিকেশন সফটওয়্যার বা প্রোটোকল নিজের কাজগুলো করে। হ্যাঁ, প্রোটোকল কী কী কাজ করে সেটা দেখি এখন। তার মানে পাঁচটা যে উপাদান আমরা দেখে নিলাম ডেটা কমিউনিকেশনের। এরপরে আমরা দেখব যে প্রোটোকল আসলে কী কী কাজ করে। ডেটা সিকোয়েন্সিং করে।
ডেটা সিকোয়েন্সিংটা কী জিনিস? ডেটা সিকোয়েন্সিংটা হচ্ছে যে কোনো ধরনের বড় তথ্যকে ছোট ছোট সুনির্দিষ্ট আকারে ভেঙে ভেঙে প্রেরণ করে যাতে ভুল না হয় এবং হলে তা সংশোধন করা যায়। ডেটা রাউটিং করে। ডেটা রাউটিংটা কি? তথ্য পাঠানোর পূর্বে প্রেরক ও প্রাপকের মধ্যে সবচেয়ে ভালো পথ খুঁজে বের করা, মানে যে কী মাধ্যমে গেলে বা কোন পথে গেলে ডেটাটা খুব ভালোভাবে পৌঁছাবে বা সঠিকভাবে পৌঁছাবে। ফ্লো কন্ট্রোল, তথ্য প্রেরক এবং প্রাপকের মধ্যে গতির তারতম্য থাকতে পারে। যেমন আমরা মাঝে মাঝে দেখি যে আপলোড হতে অনেক সময় লাগে বা ডাউনলোড হতে অনেক সময় লাগে, বা ওয়েবসাইট খুব দ্রুত ওপেন হয় বা দ্রুত লোড হয় অথবা সময় নিয়ে লোড হয়, এই বিষয়গুলোর কথা বলা হচ্ছে। ফ্লো কন্ট্রোল প্রেরক ও গ্রাহকের মধ্যে তথ্য আদান প্রদান প্রক্রিয়া এমনভাবে নিয়ন্ত্রণ করে যাতে কি হয়, গতির কম বেশির জন্য কোনো সমস্যা হয় না। এরপর আছে এরর কন্ট্রোল। এরর কন্ট্রোলের বিষয়টা হচ্ছে যে কমিউনিকেশনের প্রোটোকলের অন্যতম কাজ তথ্য আদান প্রদানের প্রক্রিয়ায় ভুল শনাক্ত করা এবং তা সংশোধন করা। তো এই কন্ট্রোলে যেটা হয় সেটা হচ্ছে যে ডেটা ট্রান্সমিশন নির্ভুলভাবে সম্পন্ন হয়েছে বা সঠিকভাবে তথ্যটা প্রদান করা হয়েছে। কম্পিউটার কি? একটা ডেটা প্রসেসিং ডিভাইস। কম্পিউটার দ্বারা যে প্রসেসকৃত যে ডেটা ট্রান্সক্রিপ্ট সিস্টেমের মাধ্যমে এক প্রান্ত থেকেই হচ্ছে অন্য প্রান্তে পৌঁছায়। ডেটা ট্রান্সক্রিপ্ট সিস্টেমের উপাদান আবার কী কী? মানে ডেটাগুলোর যে ট্রান্সক্রিপ্ট হবে, মনে করো মডেম, তারপর ট্রান্সমিটার, সুইচ বা রিসিভার, এগুলো। আচ্ছা, ওকে, তাহলে আমরা ডেটা কমিউনিকেশন সিস্টেমের উপাদান জানলাম এবং প্রোটোকলের মধ্যে যে যে বিষয়গুলো থাকে বা প্রোটোকল কী কী কাজ করে সেটা আমরা জানলাম। এখন চলো জানি আমরা, সেটা হচ্ছে সিম্পলিফাইড কমিউনিকেশন মডেল সম্পর্কে। মানে আমরা যে আইসিটিতে যে কমিউনিকেশন সিস্টেমের কথা বলছি, সেখানে আসলে সিম্পলিফাইড কমিউনিকেশন মডেল কোনটি? তো সিম্পলিফাইড কমিউনিকেশন মডেলে হচ্ছে তিনটি অংশ থাকে বা তিনটি অংশ নিয়ে এটা গঠিত। এক নম্বর হচ্ছে সোর্স সিস্টেম, সোর্স অ্যান্ড ট্রান্সমিটার। এরপরে হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম, এরপরে ডেস্টিনেশন সিস্টেম, রিসিভার অ্যান্ড ডেস্টিনেশন। আচ্ছা, সোর্স সিস্টেমটা কী জিনিস? মানে সোর্স সিস্টেমে যেটা হয় বা কী বিষয় সেটা যে ডেটা পাঠাতে হবে তা উৎস থেকে তৈরি করা হয়। উৎসগুলো কি? মানে সোর্স সিস্টেম, কম্পিউটার, টেলিফোন, মোবাইল, এগুলো। ট্রান্সমিশন সিস্টেম কি? প্রেরকের কাজ হচ্ছে ডেটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ট্রান্সমিশন সিস্টেমের মধ্য দিয়ে প্রেরণ করা এবং ডেটার নিরাপত্তা বিধানে একে এনকোড করা, মানে যাতে এটা ঠিকঠাক মতো থাকে, ঠিকঠাক মতো যাতে গ্রাহকের কাছে পৌঁছায় সেটা নিশ্চিত করা। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মডেম কী করে? মডেম কম্পিউটার থেকে ইনপুট হিসেবে ডিজিটাল ডেটা গ্রহণ করে এবং ট্রান্সমিশন সিস্টেমের মধ্য দিয়ে চলাচলের উপযোগী করার জন্য ওই ডিজিটাল ডেটাকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে। আচ্ছা, তার মানে মডেমের ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে কম্পিউটার থেকে ইনপুট হিসেবে ডিজিটাল ডেটা গ্রহণ করে। মানে মডেম কী করে আসলে? মডেম কী জিনিস তোমরা তো জানো যে মডেম হচ্ছে যে আমরা ইন্টারনেট ব্যবহার করার জন্য আমরা ব্যবহার করি। মডেমের মধ্যে হচ্ছে সিম সেট করা থাকে, ওই সিমে আমাদের ডেটা প্যাক কেনা থাকে, ওখান থেকে হচ্ছে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি। তো মডেম আমাদের কী করে? মডেম যখন আমরা কম্পিউটারে কানেক্ট করি, মডেম আমাদের ইন্টারনেট ব্যবহার করার সুযোগ দেয়, তাই না? তার মানে সে কম্পিউটার থেকে ইনপুট হিসেবে ডিজিটাল ডেটা নেয় এবং ট্রান্সমিশন সিস্টেমের মধ্য দিয়ে চলাচলের উপযোগী করার জন্য ওই ডিজিটাল ডেটাকে হচ্ছে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে এবং ইনফরমেশনগুলো আমাদের সামনে নিয়ে আসে। আচ্ছা, ডেস্টিনেশন সিস্টেম কি? গন্তব্য ডিভাইস রিসিভার থেকে প্রাপ্ত অরিজিনাল ডেটা গ্রহণ করে। মানে উদাহরণ হিসেবে এখানেও কম্পিউটার, মানে অপর প্রান্তের কম্পিউটারের কথা আমরা বলতে পারি। ডেস্টিনেশন মানে হচ্ছে রিসিভার থেকে মানে যেটা পেলো সেটা ডেস্টিনেশনে লাস্টলি হচ্ছে পৌঁছে যায়, রিসিভ করলো এবং সেটা কম্পিউটারে পৌঁছালো আর কি, মানে কম্পিউটার দ্বারা সেটাকে আমরা ব্যবহার করতে পারলাম। ওকে, এই হচ্ছে তিনটি সিস্টেম, মানে কি বলবো এটাকে, যে আমরা কমিউনিকেশন সিস্টেম মডেলের, মানে সিম্পলিফাইড কমিউনিকেশন মডেলের তিনটা অংশ। আচ্ছা, ভালো কথা, এটা আমাদের হয়ে গেল। এখন আরও কিছু জানতে হবে আমাদের, সেটা হচ্ছে যে সিম্পলিফাইড ডেটা কমিউনিকেশন মডেল সাধারণত 5টি অংশ নিয়ে গঠিত। মানে এই যে ডেটাটা কমিউনিকেট হবে বা ডেটা যে আসবে আমাদের কাছে, সেটা 5টা অংশ নিয়ে গঠিত। কী কী সেগুলো? উৎস বা সোর্স, প্রেরক বা ট্রান্সমিটার, মাধ্যম মিডিয়াম বা ট্রান্সমিশন সিস্টেম, এরপরে গন্তব্য গ্রাহক বা রিসিভার এবং গন্তব্য ডেস্টিনেশন। যেমন এখানে সোর্স দেওয়া আছে, ট্রান্সমিটার, ট্রান্সমিশন সিস্টেম, রিসিভার, ডেস্টিনেশন। চলো এই 5টা বিষয় আমরা হচ্ছে ধাপে ধাপে এটাকে ব্যাখ্যা করি। প্রথম হচ্ছে উৎস বা সোর্স।
ডেটা কমিউনিকেশন উৎসের কাজ হচ্ছে ডেটা তৈরি করা, যেমন উৎসের উদাহরণ হতে পারে কম্পিউটার, টেলিফোন, মোবাইল ইত্যাদি। এরা কি করে? ডেটা তৈরি করে। প্রেরক বা ট্রান্সমিটার হচ্ছে, ট্রান্সমিটারের কাজ হচ্ছে ডেটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে দিয়ে প্রেরণ করা এবং মানে ডেটার নিরাপত্তার জন্য একে এনকোড করা। যেমন ওই যে আমরা বললাম যে আমরা যখন কম্পিউটারে মডেম কানেক্ট করি, তখন মডেম কী করে? কম্পিউটার থেকে ইনপুট হিসেবে ডিজিটাল ডেটা গ্রহণ করে এবং ট্রান্সমিশন সিস্টেমের মধ্য দিয়ে চলাচলের উপযোগী করার জন্য ওই ডিজিটাল ডেটাকে অ্যানালগে রূপান্তর করে, অ্যানালগ সিগন্যালে আর কি। এরপর আসে মাধ্যম, মিডিয়াম বা ট্রান্সমিশন সিস্টেম, যার মধ্যে দিয়ে ডেটা ট্রান্সমিট হয় সেটাই। যেমন হচ্ছে তার কিংবা বাতাস। যেমন তার হলে হচ্ছে আমরা ব্রডব্যান্ডের কথা বলতে পারি, বাতাস হলে ওয়াইফাইয়ের কথা বলতে পারি। আচ্ছা, এরপরে রিসিভার। রিসিভার কি? বা গ্রাহক বা রিসিভার। গ্রাহকের কাজ হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম থেকে সিগন্যাল গ্রহণ করা এবং এই সিগন্যালকে ডেস্টিনেশন ডিভাইসের বোধগম্য করে উপস্থাপন করা। আচ্ছা, গ্রাহকের কাজ, তার মানে রিসিভারের কাজ হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম থেকে, এই যে সিস্টেম না ট্রান্সমিশন, এখান থেকে সিগন্যালটা নিবে, সে সিগন্যালটাকে সে নেবে এবং নেওয়ার পরকে ডেস্টিনেশন ডিভাইসের বোধগম্য করে, মানে ধরো আমাদের ডেস্টিনেশন ডিভাইস হলো কম্পিউটার, কম্পিউটার যাতে বুঝতে পারে বা মোবাইল যাতে বুঝতে পারে সেটার মতো করে সেটার সামনে উপস্থাপন করা। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে গন্তব্য বা ডেস্টিনেশন। গন্তব্য ডিভাইস বা রিসিভার থেকে প্রাপ্ত অরিজিনাল ডেটা গ্রহণ করে, মানে এই যে গ্রাহক থেকে যেটা, মানে গ্রাহক যেটা পাঠাচ্ছে তাকে সেটা গ্রহণ করা, যেমন কম্পিউটার। আচ্ছা, তো এই বিষয়গুলো আসলে জটিল কিছু না, খুবই সহজ। মানে বিষয়টা হচ্ছে এইরকম যে এগুলো তোমরা হচ্ছে যে তোমাদের প্রসেসটা জানতে হবে, যেহেতু এগুলো হচ্ছে যে টেকনোলজি নির্ভর, এগুলো তোমরা চোখে দেখা যায় না, এগুলো খুব সূক্ষ্মভাবে করা হয়ে থাকে। যেমন যখন তোমরা নেট ব্যবহার করো বা ওয়াইফাই, বা তোমরা যখন যেটাকে বলে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করো, তখন কিন্তু তোমরা এই প্রসেসটা দেখতে পারো না, কিন্তু মানে এই প্রসেসটা কিন্তু ঘটে। উৎস থাকে, সেখানে উৎস থেকে আসে ইনফরমেশন, প্রেরক মানে ট্রান্সমিটারে যায়, ট্রান্সমিট হয়, মিডিয়াম ট্রান্সমিশন সিস্টেম থাকে একটা, গ্রাহক থাকে, গন্তব্য থাকে। এই সবগুলো বিষয়ের উপর ভিত্তি করে বা এগুলোর উপর কাজ করেই হচ্ছে কি করা হয়, যে সিম্পলিফাইড যে কমিউনিকেশন মডেল সেটা কাজ করে। ওকে, তো আজকের এই ভিডিওতে আমরা আসলে অনেক কিছুই জানলাম কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিংয়ের। আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশন ব্যবস্থা সম্পর্কে। এখানে আরও কিছু বিষয় আছে যেটা আমাদের পড়তে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবে।